আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিএনপি প্রধানের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে এই কথা জানান ডক্টর জাহিদ। তিনি জানান, মেডিকেল বোর্ড আশাবাদী বেগম জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। গত 23শে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হওয়ার পরে তাকে ক্রিটিক্যাল ইউনিটে স্থানান্তর করা হয়, সেখানে রেখেই তার চিকিৎসা চলছে। পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান সার্বক্ষণিক চিকিৎসা তদারকি করছেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। ওনার অবস্থা স্থিতিশীল আছে এটা বলতে পারেন। জুলাই অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আসামির তালিকায় রয়েছেন বাহাউদ্দিন নাসিম ও মোহাম্মদ এ আরাফাত। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপর হামলা ও সারা দেশে নৃশংসতা চালায় দলটির নেতাকর্মীরা। প্রসিকিউশন বলছে, আন্দোলনে দমনে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, অস্ত্র হাতে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে। আপিল বিভাগের 1 নম্বর এজলাসে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠান হয়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। নিয়মানুযায়ী আগামী 27 ডিসেম্বর তিনি অবসরে যাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শীতকালীন অবকাশের কারণে আজ ছিল তার শেষ কর্মদিবস। 1 বছর 3 মাসের দায়িত্বে বেশ কিছু নজির স্থাপন করেছেন তিনি। পৃথক সচিবালয়, বিচারপতি নিয়োগ কমিটি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন প্রধান বিচারপতি। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে। বাংলাদেশে যত অবিচার হয়েছে, বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই। রাজধানীর ধানমন্ডির ছাত্রী হোস্টেলে মিলল জাতীয় নাগরিক পার্টি নেত্রী জান্নাত আরা রুমির লাশ। দলটির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক রুমির লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট।
আমরা সাধারণ জনতা, আমরা যারা এনসিপির আছি, আমরা আরো অন্যান্য সংগঠনের আছে, সবাই মিলে তাদেরকে প্রতিহত করছি। এবং এক মাস আগে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় জান্নাত ছাত্রী হোস্টেলে ওঠেন জান্নাত তারা রুমি। জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি। গত বুধবার রাতে চিৎকার শুনে ঘরে প্রবেশ করলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় হোস্টেল কর্মীরা। বাড়ির 5 তলায় ছোট্ট এই রুমটিতে রুমি ছাড়াও আরও একজন থাকত। তবে ঘটনার আগে সে হোস্টেল ছেড়ে চলে যায় বলে জানা যায়। 5 তলায় ওই সাইডে গেছি, ওই সাইডে কেউ নাই। পরে এই সাইডে এসে এই সাইডেও কেউ নাই। পরে ওদিকে যাইয়া দেখি লাইট জ্বালানো পরে আমার মালিকরে ফোনে রাইখা পরে তারে বলতেছি যে আন্টি এরকম এই আফুর রুমে তো এই ছিটকারি লাগানো আর লাইট জ্বলতেছে। এখন আমার একটু মানে ভয় লাগতেছে। তারপরও আমি কি করলাম, দরজা ধাক্কা দিতে বললো, দরজা ধাক্কা দিলাম। পরে অনেক ধাক্কা দেওয়ার পরে খোলে না। পরে যে একটা মানে আস্তে করে একটা দিলাম, এই দরজা একলাই খুলে গেল। খোলার পরে আমি দেখে আমি মানে সেইটা পড়ে গেছি না কি করছি আমি নিজেও করতে পারি না। গত রাতে এক যুবক হোস্টেলে প্রবেশের চেষ্টা করে বলে জানান বাড়ির নিরাপত্তা প্রহরী। সিগারেট একটা এই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া আবার হারিয়া এই মহিলারা ফোন দিয়েছি। ফোন দিলে আবার হারা গেছে উপরে গিয়া দেখছি তো খালি যে মাইয়া ঝুলিয়ে রয়েছে, এটাই দেখছি গিয়া। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভোর রাতের দিকে খবর পাওয়ার পরে আমরা এখানে আমাদের টিম ঘটনাস্থলে আসার পরে আমরা ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ পাই। পোস্টমর্টেম ছাড়া আমাদের পক্ষে এটা বলা ডিফিকাল্ট। আমরা আমাদের যে ডিউ প্রসেস আছে সেটা আমরা ফলো করব। পোস্টমর্টেমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই করছি। সে একটি রাজনৈতিক দলের সাথে জড়িত আছে। তাদের ধানমন্ডি থানার যে কমিটি আছে সেই কমিটিতে তিনি আছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে ব্যাংকের সামনে পার্কিং করে রাখা 3টি মোটরসাইকেল পুড়ে যায়। সদর উপজেলার সরস্বতী বাজারে এই নাশকতা হয়। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 3:40 দিকে গ্রামীণ ব্যাংকের নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা লোকজন নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সিঁড়ি কক্ষে থাকা 3টি মোটরসাইকেল ও 2টি বসার বেঞ্চ পুড়ে গেছে। ফেনী মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। বঙ্গোপসাগরে পৃথক 2টি অভিযান চালিয়ে নিষিদ্ধ 3টি আর্টিসানাল ট্রলিং বোট, 30টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 53 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ডের টহল টিম কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি করে 5টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 2500 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ 16 জন জেলেকে আটক করা হয়। অপরদিকে বুধবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে 2টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় 6,28,00,000 টাকা মূল্যের 25টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 3,000 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ 37 জন জেলেকে আটক করা হয়। শীতের প্রকোপে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি। হাসপাতালে আসন সংকট ও রোগীদের চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ইনডোরের পাশাপাশি আউটডোরেও চলছে চিকিৎসা। আসন সংকটে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্তদের রোগীদের অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝেতে। প্রতিদিন বহির্বিভাগে 2 থেকে 2,500 রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় অর্ধশত রোগী। বাচ্চা ডায়রিয়া, এখন শীত নাই তো বাচ্চা অসুস্থ, তার কারণে আমরা নিচে হইব। সেখানে বেড পাই না, শীতের মধ্যে ফ্লোরে থাকতেছি। অনেক সমস্যা হচ্ছে, আমার ওয়াইফের ঠান্ডা হয়ে গেছে, আমারও ঠান্ডা হয়ে গেছে। আজকে 2 দিন হলো শীত পাইতেছি না, বাইরে শুয়ে রয়েছি বাচ্চা নিয়ে, বাইরে
খুব অবস্থা খারাপ বাচ্চার। 2024 সালে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ নাসরুল্লাহ আনাস। এই সাফল্যের পেছনে রয়েছে এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কোরআনের আলো। সেখান থেকেই শুরু হয়েছিল তার সাফল্যের পথচলা। বিশ্বসেরার অর্জন নিয়ে আজ আবারও আনাস ফিরলেন এনটিভিতে। তাকে বরণ করে নিলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কোরআনের আলো, যেখানে প্রতিযোগিতা হয় যোগ্যতার আর জন্ম নেয় আন্তর্জাতিক মানের হাফেজ। 2022 সালের এই মঞ্চ থেকেই শুরু হয়েছিল নাসরুল্লাহ আনাসের যাত্রা। সেই যাত্রায় একসময় তাকে পৌঁছে দেয় বিশ্ব দরবারে। 2024 সালের কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 74টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ নাসরুল্লাহ আনাস। নিখুঁত তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ, যা মুগ্ধ করেছে বিচারকদের। সেই সাফল্যের পর আবারও ফিরে আসা, শুরুটা যেখানে হয়েছিল সেই এনটিভিতে। এই পিএইচপি কোরআন কম্পিটিশন দিয়ে আমার এই কোরআনের যাত্রা শুরু হয়েছিল এবং এখান থেকে আমি উৎসাহটা পেয়েছিলাম। এবং বেশিরভাগ যারা আন্তর্জাতিক কম্পিটিশনে ভালো কিছু করে, প্রত্যেকের পিছনের এই অর্জনটাই থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ, যেই শুরু থেকে যে চ্যানেলে আমি ভালো কিছু করেছি, তারা আজকে আমাকে এই অনুষ্ঠানে আমাকে নিয়ে এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং চাইবো যেন তারা যেন সারা জীবন এবং আমাদের মতো আন্তর্জাতিক বা কোরআনের হাফেজদের সাথে সারা জীবন থাকে। এনটিভির প্রধান কার্যালয়ে আসলে ফুল দিয়ে তাকে বরণ করে নেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। পিএইচপি ফ্যামিলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং এনটিভির পরিচালক এবং এনটিভির অফিস, এনটিভির কার্যালয়কে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে এটুকু সম্মান দিয়েছেন। বাংলাদেশের যে প্রতিযোগীরা আন্তর্জাতিক কম্পিটিশন যায়, মানে অন্য দেশের বিচারকরা বা যারা বিচারক প্যানেলে থাকে, সবাই মোটামুটি একটা ভালো একটা ধারণা থাকে না বাংলাদেশের প্রতিযোগী আসছে। যখন ওরা স্টেজে তেলাওয়াত করে, তখনও তারা মানে খুব অন্যদের তেলাওয়াত শোনার সময় যেরকম একটা বান করে বসে থাকতো, বা যখন বাংলাদেশের প্রতিযোগীরা যায়, তখন তারা সবাই একটু মানে ভালো করে হয়ে থাকে, মনোযোগী হয়ে থাকে না বাংলাদেশের প্রতিযোগী। আনাসের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার লোপাড়া গ্রামে। তিনি পড়াশোনা করছেন রাজধানীর মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।